KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউএম গুড জব গুড এডুকেশন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজ স্টেডিয়াম বুলেটিনে আলোচনায় রয়েছেন আমাদের কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, স্বাগত জানাবো আজকের আলোচনায়। একদমই, এবং আমরা গত কয়েকদিন ধরে স্টেডিয়াম বুলেটিনে আইপিএল নিয়েই কিন্তু আলোচনা করছি, কারণ কাউন্টডাউন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতার তাপমাত্রা চরমে, কিন্তু শনিবার কলকাতার ঘরের মাঠ ইডেনে কিন্তু ক্রিকেটের ঝড় আছড়ে পড়তে চলেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর শুরুতেই আমি অর্পণ দা তোমার কাছে আসবো, এই মুহূর্তে ইডেন কতটা প্রস্তুত? কারণ শহর কলকাতার প্রথম ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এর মুখোমুখি হতে চলেছে আরসিবি 22শে মার্চ। কতটা প্রস্তুত ইডেন? পাশাপাশি নাইট শিবিরে কি খবর রয়েছে? দর্শকদের প্রথমেই জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভাস্বতীর কাছে প্রচুর টিকিট রয়েছে। যারা টিকিট চান যে 22শে মার্চ খেলা দেখতে যাবেন, তারা ভাস্বতীকে কমেন্ট করে জানান। আমাদের স্টেডিয়াম বুলেটিন শো হচ্ছে, সেখানে লিখুন যে ভাস্বতীদি প্লিজ আমাকে টিকিট দিন। ঠিক আছে, ভাস্বতীকে আমি অন ক্যামেরা চাইলাম, ভাস্বতী আমাকে দুটো টিকিট দিও অন্তত, কারণ ভাস্বতীর কাছে প্রচুর টিকিট রয়েছে। তো যাই হোক, সেটার পরে যেটা বড় কথা সেটা হচ্ছে ইডেন পুরোপুরিভাবে তৈরি, একদম খাঁচাখাচ ভরে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেভাবে প্রস্তুত হয়েছে কলকাতা নাইট রাইডার্স বা ইডেন গার্ডেন্স, এক কথায় অভাবনীয় একটা এবারে ইনাগোরেশন হচ্ছে কলকাতাতে, তাই মায়াময় রূপ দেখা যাবে কলকাতা ইডেন গার্ডেন্সে। তুমি শনিবার দিন কিন্তু ইডেন চত্বরে দেখলে একটা অন্যরকম ইডেন দেখতে পাবে, ফ্লেভার দেখতে পাবে, কারণ গতবার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কারণে এবারে ইনাগোরেশন হতে চলেছে। তবে ভাস্বতী, যেটা কনফিউশন, যেটা আমরা শো শুরুর আগে আলোচনা করছিলাম, যে আদৌ কি ম্যাচটা হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ওয়েদার আপডেট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে 3 দিন আগে যা ওয়েদার আপডেট দেখাচ্ছে, সেটা হচ্ছে যে শনি রবি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি হয়, তাহলে কিন্তু ম্যাচ না হবার সম্ভাবনাটা প্রবল। যদিও দর্শকদের জন্য বলে রাখি, দর্শকরা সবাই জানেন, সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সে কিন্তু বৃষ্টি হলেও ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সিএবি সচিব প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু তিনি ঢেলে সাজিয়েছিলেন ইডেনকে, জল খুব দ্রুত নেমে চলে যায় ইডেনে। তো সেই কারণে দর্শকদের মন খারাপ করার কিছু নেই, কারণ ইডেন পুরোপুরিভাবে তৈরি। তো যেহেতু তৈরি, তো সেই কারণে একদম করবো লড়বো জিতবো একদমই। এবং যে বিষয়টা বললো অর্পণ দা, যে টিকিটের কিন্তু একটা চাহিদা রয়েছে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জয়লাভের পর এই টিকিটের চাহিদা কিন্তু বেড়েছে। একদিকে তো কেকেআর যারা নাইট প্রেমীরা তারা তো থাকবেন, অন্যদিকে বিরাট কোহলিকে দেখারও কিন্তু একটা উন্মাদনা থাকবে দর্শকদের মধ্যে। আমি শুরুতেই তোমার কাছে যেমনটা জানতে চাইছিলাম নাইট শিবিরের খবর, বিরাট কোহলি আন্দ্রে রাসেলের দ্বৈরথ দেখা যাবে। বিরাট কোহলিকে নিয়ে এই মুহূর্তে কি খবর পাচ্ছ? আমরা প্রথম দিন কেকেআর এর প্র্যাকটিস দেখতে গিয়েছিলাম ইডেন গার্ডেন্সে। সেখানে 4টি নেট তৈরি করা হয়েছিল। প্রথম নেটে ব্যাট করছিলেন রিঙ্কু সিং, দ্বিতীয় নেটে ছিলেন অঙ্কুশ রঘুবংশী, 3 নম্বর নেটে ছিলেন আন্দ্রে রাসেল, এবং 4 নম্বর নেটে ছিলেন রবমান পাওয়াল। সবাই, যত মানুষ দেখতে গিয়েছিলেন নেটে, 1 নম্বর আর 3 নম্বরের দিকে চোখ ছিল। সেটা হচ্ছে প্রথম নেটে রিঙ্কু সিং, আর 3 নম্বর নেটে হচ্ছে আন্দ্রে রাসেল। তুমি যদি দেখো এই যে প্র্যাকটিস ম্যাচ, প্রথম দিনের প্র্যাকটিসের কিছু ছবি, এটা আমরা যতক্ষণ ছিলাম, রাসেল অন্তত 10 থেকে 12টা বল খেলেছেন, তার মধ্যে 6 মেরেছেন 8টি, আর বাকিগুলি বাউন্ডারি বা কখনো প্লেটা জাস্ট এমনি ঠেকিয়েছেন, প্লে করেছেন এই পর্যন্ত। যেটা বলার, এতখানি বলার একটাই কারণ, সেটা হচ্ছে ছক্কার ঝড় বৃষ্টি হবে সেদিন। একদম আন্দ্রে রাসেল তৈরি, রিঙ্কু সিং তৈরি। দেখো এই সেই ছবি, প্রত্যেক এই কয়েকটা বল তিনি ঠেকিয়েছিলেন, আর বাদ বাকি বল উড়েছে, শুধু গ্যালারিতে পড়েছে। তো এইভাবে আন্দ্রে রাসেল প্র্যাকটিস করছেন। গৌতম গম্ভীর যখন গতবার মরশুমে এসেছিলেন, তখন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন বলা হচ্ছিল যে দুজনেরই নাকি সেরা ফর্ম কাটিয়ে এসেছেন তারা, আর তাদের হয়তো কলকাতা রাখবে না। কিন্তু দেখা গিয়েছিল গৌতম গম্ভীর আসার পর তারা সেই গোল্ডেন পিরিয়ডে ফিরে গিয়েছেন, এবং প্র্যাকটিসে সেই ঝলক দেখা গিয়েছে।
এক কথায় বলতে গেলে রাসেল তৈরি। এবার আসবো বিরাটের প্রসঙ্গে, তুমি একটা বিরতি নিয়ে নেবে? একদমই তাই, বিরাটের ফ্যান্সরাও অপেক্ষা করছে, তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ কেকেআর এর প্রতিপক্ষ আরসিবি, আর সে জায়গায় আরসিবিও কিন্তু এবার খরা, ট্রফির যে খরা তা কিন্তু কাটাতে চাইছে। আর বিরাট কোহলি তিনি রয়েছেন এবং নতুন অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বে খেলছেন বিরাট কোহলি। তাকে নিয়ে কি বললেন বিরাট কোহলি? ডেফিনেটলি নতুন আবার একটা অধিনায়ক পেয়েছে আরসিবি, এবং অবশ্যই তারা ট্রফির খরা মানে কাটাতে চাইবে, কারণ যেখানে বিরাট কোহলির মতো ক্রিকেটার রয়েছে সেখানে এটা 18তম সিজন চলছে, তা একটা পর্যন্ত ট্রফি ব্যাঙ্গালোরের ঘরে ঢোকেনি। তো ডেফিনেটলি এবারে ঝাঁপাবে, কারণ বিরাট কোহলির নাম্বারও 18। তো সেই দিক থেকে এই যে স্ক্রিনে গ্রাফিক্সটা তুমি দেখতে পাচ্ছ, রজত পাটিদারকে নিয়ে বড় স্টেটমেন্ট। কালকে ছিল আনবক্সিং ডে আরসিবির, সেখানে তিনি বলেছেন এরপর, মানে যখন ডায়েসে তিনি ছিলেন তখন রজত পাটিদারকে তিনি ডেকে নিয়েছেন, সেই কারণে তিনি বলেছেন এরপরে যে ছেলেটা আসছে সে আপনাদের দলকে অনেক দিন ধরে নেতৃত্ব দেবে, তাই যতটা পারেন ওকে ভালোবাসা দিন। ও অসাধারণ প্রতিভা, দারুণ ক্রিকেটার, আমরা সবাই সেটা দেখেছি। ওর কাঁধের ওপর একটা শক্তিশালী মাথা রয়েছে, আমি নিশ্চিত এই দলের দায়িত্ব নিয়ে ও অনেক কাজ করবে এবং দলটাকে এগিয়ে নিয়ে যাবে। নেতা হওয়ার জন্য যা দরকার তার সব কিছু ওর মধ্যে রয়েছে। এখানে আরেকটু আমাদের স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিরাট কোহলিকে নিয়ে অনেক জল্পনা চলছিল যে নতুন অধিনায়ক রজত পাটিদার কতটা বিরাট কোহলিকে কন্ট্রোল করতে পারবেন। সব জল্পনার অবসান মিটিয়ে কোহলি আনবক্সিং ডেতে কিন্তু এই কমেন্ট করেছেন, সবার সামনে প্রকাশ্যে এই কথা বলেছেন। তো এক কথায় অসাধারণ বলা যেতে পারে, মানে কোহলি কোনোভাবেই কিন্তু রজত পাটিদারকে এই যে প্রেশারটা, সেই প্রেশারটা রিলিজ করার চেষ্টা করেছেন এই কথাগুলো বলে। তো তাই সেই দিক থেকে দেখতে গেলে আরসিবি নতুন অধিনায়ক পেয়েছেন বিরাট কোহলির, এর মনে হয় না কোনো তফাৎ হবে বলে, কারণ বিরাট কোহলি নিজের ছন্দে রয়েছেন। তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছো পাকিস্তান ম্যাচে কি ইনিংস খেলেছেন তিনি। তো সেই দিক থেকে বলতে গেলে আবারও বলবো বিরাট কোহলি রেডি টু প্লে। বিরাট কোহলি মানে একটা কিং সাইজ ব্যাপার স্যাপার রয়েছে, ইডেনও তৈরি বিরাট কোহলিকে গ্রহণ করার জন্য, ইডেনের দর্শকরা তৈরি, কারণ যতই হোক তিনি কিং কোহলি। আর প্রথম ম্যাচ কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে শনিবারের ইডেন হতে চলেছে আমার মনে হয় হ্যাশট্যাগ ট্রেন্ডিং যেটা হয় না, সেটাই হতে চলেছে। একদমই অর্পণদা, একদিকে গ্যালারিতে কিং খান, অন্যদিকে মাঠে কিং কোহলি। সেক্ষেত্রে কোহলি তার যার ব্যাট হাতে পারফরমেন্স কিন্তু বলা যায় যে অসাধারণ। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি। কোহলি কি রেকর্ড করতে চলেছেন এই আইপিএলে? কোহলি এখনো পর্যন্ত যা ইন্টারনেট সূত্র ঘেঁটে খুঁজলাম, তাতে 4টি রেকর্ড কোহলি অনায়াসে করে ফেলতে পারে। তার একটা গ্রাফিক্স প্রেজেন্টেশন আমাদের সঙ্গে রয়েছে 1, 2, 3, 4 করে, সেটা আমরা বানিয়েছি। তো এখানে এই যে গ্রাফিক্স প্রেজেন্টেশন 1, 2 এখানে দেখতে পাচ্ছ, সেটা কি না কি রেকর্ড করতে পারে কোহলি। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশত রান করতে পারেন কোহলি। শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার, তার 66টি অর্ধশত রান রয়েছে। কোহলিরা 3টি হলে কিন্তু ক্রস করে যাবেন। সেকেন্ড কি, ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নিজের নজির করতে পারেন তিনি। এখনো পর্যন্ত এই নজির রয়েছে এবি ডিভিলিয়ার্সের 118টি ক্যাচ, কোহলির রয়েছে 114টি ক্যাচ। মানে পুরো মরশুম খেললে অনায়াসে এই দুটো রেকর্ড ভেঙে যাবে, এটা একদম, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 3 এবং 4-এ কি আছে একবার দেখে নেওয়া যাক। 3 এবং 4-এ যেটা রয়েছে, আইপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে 1000টি বাউন্ডারি মারার নজির গড়তে পারেন বিরাট কোহলি। এখন তার 977, অর্থাৎ মাত্র 23টা আর বাকি রয়েছে, অনায়াসে মেরে দেবে। আর লাস্ট একদম 4 নম্বর যেটা রয়েছে, একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টি20 ফরম্যাটে 13,000 রান করার হাতছানি রয়েছে কোহলির সামনে। আন্তর্জাতিক টি20 থেকে অবসর নেওয়ার পর কোহলির সামনে এখন আইপিএল ভরসা। আগামী মরশুমে 293 রান করলেই এই কীর্তি স্থাপন করতে পারবেন কোহলি। মাত্র 13,000 রানের মাইল ফলক স্পর্শ করতে কোহলির দরকার 293 রান। একদমই। এবং বিরাট কোহলি শনিবারের আইপিএলে নতুন করে কি রেকর্ড, কি নজির গড়তে চলেছেন, সেদিকে আমাদের নজর থাকবে। আরো খেলার আপডেট নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা আরসিবির নতুন অধিনায়ককে নিয়ে কথা বলছিলাম। এবার আসি কেকেআর এর অধিনায়ক অজিঙ্ক রাহানে, যাকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে এবং আমরা দেখছি যে প্র্যাকটিস ম্যাচে কোথাও গিয়ে কিন্তু তার সেই ছন্দ ধরা পড়ছে না। যদিও প্র্যাকটিস ম্যাচটা মহাযুদ্ধের সূচক হতে পারে না, তবু প্র্যাকটিস দেখে কতটা কি বোঝা যাচ্ছে অজিঙ্ক রাহানেকে নিয়ে, অর্পণদা? 6 বছর পরে আইপিএল এর নতুন অধিনায়ক, মানে একদম তিনি ফিরে পেলেন অধিনায়কত্ব। কলকাতার ঘরে তিনি আবার ফিরে এসেছেন। দ্বিতীয়ত হচ্ছে অজিঙ্ক্য রাহানে ঘরোয়া ক্রিকেটের চূড়ান্ত ফর্মে রয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
তিনি প্র্যাকটিস ম্যাচে রান পাননি সেটা অন্য বিষয়, প্র্যাকটিস ম্যাচ থেকে অনেক সময় অনেক কিছু বিচার করা যায় না, সেটা হয়তো গা ঘামিয়ে নিয়েছেন। তবে আমরা প্রথম দিনে প্র্যাকটিস এবং তারপরেও যে কলকাতা প্র্যাকটিস করেছে সেখানে আজিঙ্কে রাহানে কিন্তু যেভাবে তিনি শট খেলছিলেন যথেষ্ট ছন্দে দেখা গিয়েছে। কারণ আবারও বলছি ভাস্বতী, রিপিটেডলি বলছি কলকাতা টিভি দর্শকদের জন্য, আজিঙ্কে রাহানেকে নিয়ে নিরাশ হবেন না। আজিঙ্কে রাহানে কিন্তু ঘরোয়া ক্রিকেটে চূড়ান্ত ফর্মে ছিলেন, কলকাতা নাইট রাইডার্সে তাকে অধিনায়ক করা হয়েছে। আজিঙ্কে রাহানে কিন্তু যোগ্য অধিনায়ক, ভুলে গেলে চলবে না। আন্তর্জাতিক ক্রিকেটে 3টি ফরম্যাটেই কিন্তু অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়ার কথা তো ভুললেই চলবে না, কীভাবে তিনি সিরিজ জিতেছিলেন 36 অল আউট হয়ে যাওয়ার পর। সেই দিক থেকে বলতে গেলে আজিঙ্কে রাহানেকে নিয়ে দুটো প্রশ্ন ভীষণ ঘোরাফেরা করছিল। সেটা হচ্ছে তিনি 6 বছর পর অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন আইপিএলে, তিনি কতটা তৈরি, এবং চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তার যে কম্বিনেশন সেটা কতটা ক্লিক করবে সেই নিয়ে একটি আমাদের সম্প্রচারকারী চ্যানেল যেখানে রয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন এক্স্যাক্টলি গ্রাফিক্সে একবার দেখে নেব। কি বলেছেন? এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত, এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব, গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি চাইবো সব কিছু সহজভাবে রাখতে। এর আগে মুম্বাইয়ের হয়ে পণ্ডিত স্যার অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত এবং তিনি একসাথে কাজ করেছেন, জানি স্যার কিভাবে দল চালাতে পছন্দ করেন, খুবই শৃঙ্খলা পরায়ণ উনি, জানেন কিভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয়। অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে আজিঙ্কে রাহানের যে কম্বিনেশনটা সেটা কিভাবে ক্লিক করব সেটা নিয়ে অনেক রকম জল্পনা চলছিল, তার উত্তর দিয়েছেন আজিঙ্কে রাহানে। এরপরে রয়েছে তিনি অধিনায়ক হিসেবে কতটা তৈরি, সেখানে কি লেখা আছে একবার দেখে নেব। সেখানে আজিঙ্কে রাহানে বলছেন যে আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি, মাঠে নিজেদের মতো খেলতে দিই। আমি মনে করি দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো করে খেলতে পারে তাহলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত, এই মরশুমে আমরা নিজেদের সেরাটা দিতে চাই। অর্থাৎ বারবার আজিঙ্কে রাহানে কতটা প্রস্তুত তার এই উত্তর দেখে অন্তত মেন্টালিটি বোঝা যাচ্ছে। ভুলে গেলে হবে না ভাস্বতী, সেটা হচ্ছে আজিঙ্কে রাহানে কিন্তু আন্তর্জাতিক স্তরে 3টি ফরম্যাটেই অধিনায়ক ছিলেন, তাই তার কাছে আইপিএলে অধিনায়কত্ব কিন্তু খুব একটা নতুন নয়, কারণ এর আগেও তিনি অধিনায়ক ছিলেন। সেই দিক থেকে দেখতে গেলে আজিঙ্কে রাহানে কিন্তু অধিনায়ক হিসাবে যথেষ্ট তৈরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদমই, এবং অজিঙ্ক রাহানেকে নিয়ে একদমই নিরাশ হবেন না, যেমনটা অর্পণদা বললেন। এবার একটু আসি, উদ্বোধনী ম্যাচের কথা তো বলছিলামই, তবে অষ্টাদশ আইপিএলে একটা বিষয় তা কিন্তু ইতিহাসে হয়নি। তবে কি হয়নি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা আপনাদের জানাবো বলছিলাম, 18 যে সিজন রয়েছে আইপিএল এর, এবং যেটা বলছিলাম যে ইতিহাসে যা হয়নি, অর্থাৎ প্রত্যেকটা উদ্বোধনী ম্যাচ তো আলাদা হচ্ছে, উদ্বোধনী ম্যাচে যে অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান তা তো আলাদা থাকছে, তবে ক্রিকেট আর বিনোদন তা কিন্তু এবার একসাথে পাবেন সেখানে গ্যালারির দর্শকরা। কারণ প্রত্যেকটা ভেন্যুতে যে বিরতি থাকবে সেই বিরতির সময় আলাদা আলাদা অনুষ্ঠান থাকছে। কি সেই অনুষ্ঠান থাকছে সেটা যদি দর্শকদের বলো। দেখো ভাস্বতী, এখনো পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি যে ইনাগরেশনে কি কি হচ্ছে। ডেফিনেটলি বলিউড তো থাকছেই, বাংলার শিল্পীরা হয়তো থাকবেন, হয়তো দেখা মিলতে পারে অরিজিৎ সিং এর, এখনো পর্যন্ত কনফার্মেশন কিছু পাওয়া যায়নি মানে ইনাগরেশনে। তবে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে প্রতিটি ম্যাচে 13টা ভেন্যুতে যে খেলা হবে, প্রত্যেকটা ম্যাচের বিরতিতে অর্থাৎ ফার্স্ট ইনিংস হয়ে যাওয়ার পর একটা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও বিসিসিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই রকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ বিনোদনে ভরপুর থাকছে 18তম সিজন, কারণ এবার নাবালক থেকে সাবালক হচ্ছে আইপিএল, এবং যেহেতু 18 নম্বর, আবারও তোমাকে বলছি কিং কোহলির কাছে কিন্তু ভেরি ভেরি স্পেশাল, কারণ আইপিএলের যে বিজ্ঞাপনও দেখানো হয়েছে সেখানেও কিন্তু 18 নম্বরের বিজ্ঞাপন করা হয়েছে, সেখানেও কিন্তু কিং কোহলির জার্সি নাম্বার যেহেতু 18, সেই কারণে কিন্তু বিরাট কোহলিকেও বিজ্ঞাপনে রাখা হয়েছে। এক কথায় ভরপুর বিনোদন থাকছে, ভরপুর ক্রিকেট থাকছে, এবং যেটা আইপিএল মানে হচ্ছে কাঁটে কি টাক্কর সেটাও থাকছে। অর্থাৎ এক কথায় বিনোদন আর ক্রিকেট মিশে একাকার হয়ে যাচ্ছে। একদমই, বিনোদন আর ক্রিকেট সবই যেন মিলেমিশে একাকার, এবং মাঠের মধ্যে এই দুই কিন্তু উপভোগ করবেন দর্শকরা। এবার একটু আসি আরো ক্রিকেটের আলোচনায়। হর্ষিত রানা এবং সিবি বরুণ তারা শহরে এসেছেন, এবং বোলিং যে বিভাগ নাইটদের তা কিন্তু তাদের উপর অনেকটাই ডিপেন্ড করছে। তাদের নিয়ে কি বলবে? চ্যাম্পিয়নরা ঘরে এসেছে, হ্যাঁ একদম, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তী এসেছে। আর বরুণ চক্রবর্তীর রিসেন্ট ফর্ম তুমি যদি বলো আনপ্লেয়েবল,
একাই হচ্ছে তুরুপের তাস হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। আগের সিজনেও তাই দেখিয়েছিলেন, এবারেও তাই হবে। এখানে দুটো জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের দুজন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী গুরুদক্ষিণা দিয়েছেন গৌতম গম্ভীরকে, যেভাবে তিনি পারফর্ম করেছেন হর্ষিত রানাও কিন্তু তার গুরুদক্ষিণা দিয়ে দিয়েছেন। আমার মনে হয় গত সিজনে গৌতম গম্ভীরের সঙ্গে এই দুজনই খেলেছিলেন, এবার আন্তর্জাতিক স্তরে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তারা গৌতম গম্ভীরের সাহায্য পেয়েছেন। আমার মনে হয় সেই যে উপকারটা সেটা আইপিএলে আসবে, সে এফেক্ট করবে। আবারও বলছি, বরুণ চক্রবর্তী কিন্তু ক্রমশ আনপ্লেয়েবল হয়ে যাচ্ছেন, আর হর্ষিত রানা কিন্তু নিজেকে অনেক রকমভাবে তৈরি করছেন। তাই সব দিক থেকে বলতে গেলে কেকেআর হে তৈয়ার, কেকেআর থেকে সাবধান। একদমই। এবং সেক্ষেত্রে কেকেআর আরসিবি মুখোমুখি হচ্ছে, এই ম্যাচে কি কি চ্যালেঞ্জেস থাকছে কেকেআর এর কাছে? আরসিবি ম্যাচে দেখো চ্যালেঞ্জেস বলতে আরসিবি বরাবরই যতই আমরা ধারে ভারে নামের জন্য কঠিন প্রতিপক্ষ দেখি, কলকাতা কিন্তু প্রতিবারই বাজি মারে। এক দুবার হয়তো এপাশ ওপাশ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ কলকাতার প্রেশার থাকবে, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ঘরের মাঠে খেলা হচ্ছে। আবার আর একটা জিনিসও বলছি তোমায়, যেহেতু নতুন অধিনায়ক, কম্বিনেশনটা কতটা ক্লিক করবে সেটাও দেখার রয়েছে। তুমি যদি শক্তির দিক থেকে বলো, পারফরমেন্স শক্তি, ব্যাটিং বোলিং সব দিক থেকে কিন্তু আরসিবির থেকে অনেকটা এগিয়ে কলকাতা। তাই নিঃসন্দেহে এই ম্যাচটা আমি বলবো 50-50 হবে না, এটা 60-40 ম্যাচ। 60 হয়তো কলকাতা এবং 40 হচ্ছে আরসিবি। তাই অবশ্যই ফার্স্ট ম্যাচের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরকে এগিয়ে রাখবে। একদমই। এবং আরসিবি বললেই বিরাট কোহলির সাথে বিরাট কোহলির কথাই সামনে আসছে, তাছাড়া আর কোন কোন ক্রিকেটাররা নজরে থাকছে আরসিবিতে? দেখো, আরসিবিতে তুমি যদি দেখো তাহলে কিন্তু মোহাম্মদ সিরাজ এবারে নেই, কারণ আরসিবি তাকে পিক করেনি। মোহাম্মদ সিরাজ কিন্তু চলে গিয়েছে। বোলিং বিভাগে তারা বলছে যথেষ্ট তারা সাজিয়ে নিয়েছে, কিন্তু কতটা ক্লিক করবে মাঠে না নামলে বোঝা যাবে না। তবে অবশ্যই এবারে যেটা দেখার ভাস্বতী, সেটা হচ্ছে নতুন অধিনায়ক রাজত পাতিদার। তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন। তিনি কতটা বিরাট কোহলির মতো টিমমেট যেখানে রয়েছে, অনেক সিনিয়র ক্রিকেটার তারা রয়েছেন, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে টিম ম্যানেজমেন্টটা তাকে করতে হয়, কিভাবে মাঠে নেবে প্রেশার রিলিজ করে তার পারফরমেন্স দিতে পারেন কিনা, সেটাও কিন্তু দেখার রয়েছে। অর্থাৎ দুজনের কথা বলতেই হবে। আরসিবি মানে বিরাট কোহলি তো অবশ্যই থাকছে সেখানে, কিন্তু এবারে সবার নজর থাকবে রাজত পাতিদার অর্থাৎ ক্যাপ্টেনের দিকে। একদমই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্পণদা যেমনটা বললে যে কলকাতা নাইট রাইডার্সের কাছেও বেশ কিছু কিন্তু চিন্তা থাকছে এবং বেশ কিছু চ্যালেঞ্জেস আরসিবির কাছেও থাকছে। তবে সব মিলিয়ে শনিবারের ম্যাচ কতটা জমকালো হতে চলেছে, কতটা ক্রিকেটীয় ঝড় উঠতে চলেছে ইডেনে, সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্পণদা, তোমাকে অনেক ধন্যবাদ জানাবো আজকের আলোচনায় থাকার জন্য। আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য আরো খেলার আপডেটের জন্য এবং অবশ্যই আইপিএল এর আরো আপডেটের জন্য দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই ইউএম।